ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। রেলওয়ে এনটিপিসি 2026 আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের জন্য আমাদের কিন্তু প্রত্যেক দিন মক টেস্ট করা হচ্ছে। তো আজকে তার মক টেস্ট নাম্বার 2। তাহলে চলো শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলছে, ভারতীয় সংবিধানের কোন তপশিলটি বা কোন শিডিউলটি দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল এর সাথে সম্পর্কযুক্ত। দেখো যে অ্যান্টি ডিফেকশন ল বা যে দলত্যাগ বিরোধী আইন, এটা কিন্তু ভারতীয় সংবিধানের যে দশম তপশিল আছে সেই দশম তপশিলে কিন্তু এর কথা উল্লেখ করা হয়েছে। মোট কিন্তু 12টা তপশিল আছে, তার মধ্যে যে 10 নম্বর তপশিল সেটা কিন্তু অ্যান্টি ডিফেকশন ল এর সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা, এখানে দেখো অষ্টম তপশিলে কি আছে, মনে রাখতে হবে যে অষ্টম তপশিলে কিন্তু ভাষা বা ল্যাঙ্গুয়েজ আছে। নবম তপশিলে কিন্তু ভূমি রাজস্ব সংক্রান্ত যে সংস্কার সেটা রয়েছে, এবং যে দশম তপশিল সেখানে কিন্তু কি আছে, সেখানে কিন্তু আমাদের প্রশ্নের উত্তর অ্যান্টি ডিফেকশন ল সম্পর্কে বলা আছে। 11তে কি বলা আছে, 11তে কিন্তু পঞ্চায়েতি রাজের কথা বলেছে। আর যে 12 সেখানে কি আছে, সেখানে কিন্তু যে মিউনিসিপ্যালিটি সেই মিউনিসিপ্যালিটির কথা আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে বিখ্যাত গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1931 সালে কিন্তু এই বিখ্যাত গান্ধী আরউইন চুক্তিটা স্বাক্ষরিত হয়েছিল। মনে রাখতে হবে যে 1930 সালে যে প্রথম গোলটেবিল বৈঠকটা অনুষ্ঠিত হয়েছিল লন্ডনে, সেখানে কিন্তু কংগ্রেসের তরফ থেকে কোনো রকম পার্টিসিপেশন করা হয়নি বা গান্ধীজি পার্টিসিপেট করতে দেয়নি। সেই কারণের জন্য কি হয়েছিল, সেই কারণের জন্য কিন্তু এই যে গান্ধী আরউইন যে প্যাক্ট বা গান্ধী আরউইন যে চুক্তি সেটা কিন্তু 1931 সালে সংগঠিত হয়েছিল। এর ফলে কিন্তু যে সেকেন্ড যে রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিল, সেই সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স বা গোল টেবিল বৈঠকে কিন্তু কংগ্রেস অংশগ্রহণ করেছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো যে গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার ওপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়। দেখো এখানে এই যে পদ্ধতিটা আছে, এই পদ্ধতিটাকে কি বলা হয়, গ্যালভানাইজেশন বলা হয়। এই পদ্ধতিতে কোনো একটা লোহার পাতের ওপরে কি করা হয়, লোহার পাতের ওপরে কিন্তু জিঙ্কের একটা প্রলেপ দেওয়া হয়, তাকে কিন্তু মূলত যে মরিচা থাকে সেই মরিচার হাত থেকে বাঁচানোর জন্য। ঠিক আছে, তোমাদের সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে লোহার ওপর দস্তার প্রলেপ দেওয়াকে কিন্তু গ্যালভানাইজেশন বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে সূর্যের প্রধান শক্তির উৎস কি। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে নিউক্লিয় সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন। দেখো এই দুটোতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মিস্টেক আমরা করে ফেলি, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ফিউশন আর একটা কিন্তু হচ্ছে ফিশন। দেখো যখন এই ফিউশন দেখতে পাবে, ফিউশন মানে মনে রাখতে হবে, ফিউশন মানে কিন্তু হচ্ছে প্লাস বা যোগ করা। নিউক্লিয় সংযোজন যেখানে কিন্তু কি হয়, যেখানে কিন্তু সংযোজিত হয় নিউক্লিয়াসগুলো, সেই কারণের জন্য কিন্তু প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, আর এটা কিন্তু স্টার্স বা যে কোনো রকমের নক্ষত্রের মধ্যে হয়ে থাকে। আর যে ফিশন আছে, সেই ফিশনে কি হয়, সেই ফিশনে কিন্তু নিউক্লিয়াসটা ভেঙে যায়, যেটা কিন্তু আমাদের পারমাণবিক বোমা বা পারমাণবিক চুল্লিগুলোতে হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতের কোন রাজ্য প্রথম পঞ্চায়েতি ব্যবস্থা প্রবর্তন করেছিল। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে রাজস্থান। রাজস্থান কিন্তু সবার প্রথম, রাজস্থানের কিন্তু একটা জেলা আছে, সেটা কি, সেটা হচ্ছে নাগৌর জেলা। রাজস্থানের এই নাগৌর জেলা কিন্তু প্রথম যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা বা প্রথম কিন্তু পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রচলন করেছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছে। রমেশচন্দ্র দত্ত, দাদাভাই নৌরোজি, এম.জি. রানাডে নাকি জওহরলাল নেহেরু। তো সঠিক অ্যান্সার কী হবে, দেখো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে এই যে রমেশচন্দ্র দত্ত, এনার লেখা কিন্তু বইটার নাম হচ্ছে ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া। দাদাভাই নৌরোজির কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বই আছে, সেটা কি, সেটা কিন্তু হচ্ছে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। কী আছে, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটা প্রচুর পরিমাণে আসতে দেখা গেছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে কোন ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব রোগ সৃষ্টি হতে পারে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ভিটামিন এ। আচ্ছা, ভিটামিন এ রাসায়নিক নাম কি, তো মনে রাখতে হবে ভিটামিন ই এর রাসায়নিক নাম কি, ভিটামিন ই এর রাসায়নিক নাম কিন্তু হচ্ছে টোকোফেরল। ভিটামিন এ রাসায়নিক নাম কি, মনে রাখতে হবে ভিটামিন এ রাসায়নিক নাম কিন্তু হচ্ছে রেটিনল। আর ভিটামিন ডি কি, ভিটামিন ডি কিন্তু হয়ে যাচ্ছে ক্যালসিফেরল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো আজকের 8 নম্বর প্রশ্ন কি বলেছে, যে বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাসের স্তর দেখতে পাওয়া যায় বা ওজোন লেয়ার আমরা দেখতে পাই। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরেই কিন্তু যে ওজোন স্তর সেটা কিন্তু লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতের কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন। তো সতীদাহ প্রথা যখন নিষিদ্ধ করার কথা আসে, তখন কিন্তু সেটা 1929 সালে হয়েছিল লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সাহায্যে, কিন্তু রাজা রামমোহন রায়ের উদ্যোগে। ঠিক আছে, রাজা রামমোহন রায়ের উদ্যোগে কিন্তু এই সতীদাহ প্রথা এটা কিন্তু নিবারণ করা হয়েছিল। ডালহৌসি কিসের সাথে সম্পর্কযুক্ত, ডালহৌসি কিন্তু 1856 সালে যে বিধবা পুনর্বিবাহ হয়েছিল, সেই বিধবা পুনর্বিবাহের সাথে সম্পর্কযুক্ত।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, কম্পিউটারের ভাষায় ইউআরএল এর সম্পূর্ণ রূপ কি। দেখো এই যে কোশ্চেন এটা কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, ঠিক আছে। এই যে তোমার হচ্ছে ফুল ফর্ম রিলেটেড কোশ্চেন রেলের বিভিন্ন পরীক্ষায় কিন্তু তোমরা এটা দেখতে পাবে। তো এই যে ইউআরএল আছে, তো এই ইউআরএল এর সম্পূর্ণ রূপ কি। তো সঠিক অ্যান্সার কি, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার, অর্থাৎ অপশান এ যেটা আছে সেটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে এই ইউআরএল এর সম্পূর্ণ রূপ। আচ্ছা, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে এইচটিটিপি এর সম্পূর্ণ রূপ কি, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে মানবদেহের বৃহত্তম লসিকা গ্রন্থি কোনটা। তো দেখো এখানে কিন্তু লসিকা গ্রন্থির কথা বলেছে, এখানে কিন্তু শুধুমাত্র গ্রন্থির কথা বলেনি। যদি শুধু গ্রন্থি বলতো সেক্ষেত্রে কিন্তু হয়ে যেত যকৃৎ, কিন্তু লসিকা গ্রন্থি কোনটা সেটা কিন্তু হচ্ছে প্লীহা বা স্প্লিন, ঠিক আছে, প্লীহা বা স্প্লিন। অগ্নাশয় কি, মনে রাখতে হবে অগ্নাশয় কিন্তু হচ্ছে একটা মিক্সড গ্ল্যান্ড, অগ্নাশয় কি একটা মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, অলিম্পিক পতাকার যে 5টি বলয় সেই 5টি কিসের সাথে সম্পর্কযুক্ত। দেখো এই যে 5টি বলয় আছে, এই 5টি বলয় কিন্তু আমাদের যে 5টি মহাদেশ আছে সেই 5টি মহাদেশকে কিন্তু ডিনোট করে থাকে। যেরকম দেখো আমি রঙগুলো একবার বলে দিচ্ছি, দেখবে একটা কিন্তু থাকে নীল রঙের, একটা থাকে হচ্ছে লাল রঙের, একটা থাকে হলুদ রঙের, একটা হচ্ছে সবুজ রঙের থাকে, আর একটা কিন্তু থাকে হচ্ছে কি, একটা কিন্তু থাকে হচ্ছে কালো রঙের, ঠিক আছে। দেখো এই কালো রঙের যেটা, এটা কিন্তু আফ্রিকা মহাদেশকে বোঝায়। যেটা তোমার হচ্ছে হলুদ রঙের সেটা কি করে, সেটা কিন্তু আমাদের যে এশিয়া মহাদেশ, সেই এশিয়া মহাদেশকে কিন্তু বোঝানো হয়, ঠিক আছে। আচ্ছা, সবুজ দিয়ে কি, সবুজ দিয়ে কিন্তু যে আন্টার্কটিক মানে সবুজ দিয়ে যে ওশিয়ানিয়া মহাদেশ সেটাকে কিন্তু বোঝানো হয়ে থাকে, এবং লাল এবং নীল এটা দিয়ে কিন্তু 2 আমেরিকাকে বোঝানো হয়ে থাকে, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, আজকে 13তম প্রশ্ন, যে মুদ্রা রাক্ষস নাটকটি রচয়িতাকে। তো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বিশাখ দত্ত, এটা কিন্তু এই মুদ্রা রাক্ষস নাটকের রচয়িতা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন, যে কোন সালে তিব্বতী ধর্মগুরু দলাই লামা ভারতে আশ্রয় গ্রহণ করেছিলেন। তো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1959 সালে, ঠিক আছে, 1959 সালে। আচ্ছা, একটা কোশ্চেন এই দলাই লামা সম্পর্ক, দেখো এই দলাই লামাকে কিন্তু কদিন আগে কিন্তু গ্র্যামি পুরস্কার দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, বা ফাদার অফ ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন কাকে বলা হয়। ডক্টর এম.এস. স্বামীনাথন, এই নামটা মনে রাখতে হবে, তার কারণ কি, তার কারণ 2014 সালে কিন্তু এনাকে কি পুরস্কার দেওয়া হয়েছিল, 2024 সালে কিন্তু এনাকে যে ভারতরত্ন পুরস্কার, সেই ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছিল, সেই কারণের জন্য কিন্তু নামটা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 16তম প্রশ্ন, যে নিচের কোনটি একটি নোবেল গ্যাস নয়। তো এর মধ্যে নোবেল গ্যাস নয় কোনটা, হাইড্রোজেন কিন্তু কোনো রকম নোবেল গ্যাস নয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আজকে 17তম প্রশ্ন, যে কত সালে ব্রিটিশরা ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিল। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1911 সালে কিন্তু ভারতের যে রাজধানী সেটা কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়েছিল। 1905 সালে কি হয়েছিল, মনে রাখতে হবে 1905 সালে কিন্তু যে বঙ্গভঙ্গ আন্দোলন, সেই বঙ্গভঙ্গ আন্দোলন সংগঠিত হয়েছিল, আর এই 1911 সালে কিন্তু এটাকে রদ করা হয়েছিল বঙ্গভঙ্গকে। তারপরে কিন্তু কি করা হয়েছিল না, আমাদের যে রাজধানী সেটা কিন্তু কলকাতা থেকে নিউ দিল্লিতে ট্রান্সফার করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পেনিসিলিন কে আবিষ্কার করে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং কিন্তু পেনিসিলিন আবিষ্কার করেছিল। কোন ছত্রাক থেকে, মনে রাখতে হবে যে পেনিসিলিয়াম, ঠিক আছে, পেনিসিলিয়াম নোটেটাম নামক যে হচ্ছে ছত্রাক, সেখান থেকে কিন্তু কি করেছিল, সেখান থেকে কিন্তু এই পেনিসিলিন আবিষ্কার করেছিল। এটা কিন্তু পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক ছিল, মনে রাখতে হবে এই জিনিসগুলো, পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক কিন্তু ছিল এই পেনিসিলিয়াম, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতের সংবিধানের হৃদয় এবং আত্মা বলা হয় কোন অধিকারটিকে। তো মনে রাখতে হবে যে সাংবিধানিক প্রতিবাদিনের অধিকার যেটা আছে, যেটা আর্টিকেল 32-এ আছে, ঠিক আছে, আর্টিকেল 32-এ এটাকে কিন্তু ভারতীয় সংবিধানের হৃদয় এবং আত্মা বলা হয়। আর এটা বলেছেন ওকে, এটা কিন্তু বলেছেন ডক্টর বি.আর. আম্বেদকর, মনে রাখবে ডক্টর বি.আর. আম্বেদকর। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, দেখো পরবর্তী প্রশ্ন, যে ব্লু ভিট্রিয়ল রাসায়নিকভাবে কী নামে পরিচিত। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু হচ্ছে কপার সালফেট, ঠিক আছে, এটা সংকেতটা আমি লিখে দিচ্ছি, এটা কিন্তু হচ্ছে CuSO4, তারপর হচ্ছে 5H2। দেখো যারা আমাদের সাথে রেলের যে গ্রুপ ডির ক্লাসগুলো করো, আশা করি প্রত্যেকেই তোমরা যারা NTPCর পরীক্ষা দাও, তারা গ্রুপ ডির পরীক্ষাও দাও, তো তারা কিন্তু আমাদের যে চ্যানেলে যে সায়েন্সের ক্লাসগুলো করানো হয় তাদের জন্য কিন্তু এই রকমের কোশ্চেনগুলো অ্যান্সার করা খুবই সোজা, কারণ এই রকমের কোশ্চেন কিন্তু অনেক ডিটেলসে কিন্তু তোমাদের আলোচনা করে দেওয়া হয়েছে। তো ব্লু ভিট্রিয়ল কাকে বলা হয়, ব্লু ভিট্রিয়ল কিন্তু কপার সালফেট বা CuSO4 5H2 কে বলা হয়।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে ইউনেস্কোর যে সদর দপ্তর সেটা কিন্তু কোথায় অবস্থিত, প্যারিসে অবস্থিত। বর্তমানে কিন্তু ইউনেস্কো দ্বারা স্বীকৃত ভারতের মোট যে কটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে বর্তমানে কিন্তু 44টা আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, মহাত্মা গান্ধী তার ডান্ডি অভিযান কোথা থেকে শুরু করেছিল। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গুজরাটের যে সবরমতী আশ্রম, সেই সবরমতী আশ্রম থেকে কিন্তু ডান্ডি পর্যন্ত এই অভিযানটা চলেছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, আজকে 23তম প্রশ্ন, যে ভারতের কোন রাজ্যে সর্বাধিক অভ্র উৎপাদিত হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে অন্ধ্রপ্রদেশ। দেখো এই যে কোশ্চেনটা আছে কোথাও কোথাও কিন্তু তোমরা ঝাড়খণ্ড পেয়ে যাবে, ঠিক আছে। ঝাড়খণ্ডের কিন্তু একটা মানে খনি আছে, সেটা কি, সেটা কিন্তু হচ্ছে কোডারমা খনি, সেটা কিন্তু সারা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি অভ্র এখান থেকে উত্তোলন করা হয়। তো এটা একটুখানি তোমরা আমার একটু দেখা ভুল হয়েছিল, আমি এটা ঠিক আপডেট করতে আমার ঠিক খেয়াল ছিল না। তো তোমরা যারা যারা এখন দেখছো তারা প্রত্যেকেই এটাকে একবার একটু সার্চ করে দেখে নেবে, ঠিক আছে, ইন্টারনেটে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে এ নেশন ইন মেকিং এই গ্রন্থটা কার লেখা। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কিন্তু 1876 সালে কি গঠন করে, 1876 সালে কিন্তু ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গঠন করেছিল, ঠিক আছে। এনাকে কি বলা হতো, এনাকে কিন্তু মুকুটহীন রাজা বলা হতো, খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা। এনাকে কি বলা হতো, এনাকে কিন্তু মুকুটহীন রাজা বলা হতো। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, মানুষের রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি। তো আমরা প্রত্যেকে জানি সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে স্পিগমো ম্যানোমিটার, ঠিক আছে। স্পিগমো ম্যানোমিটার 120/80, এটা কিন্তু আমাদের সাধারণ তোমার হচ্ছে রক্তচাপ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, পরবর্তী প্রশ্ন, যে লোকসভা সর্বোচ্চ কতজন সদস্য মনোনীত হতে পারেন বর্তমানে যা বাতিল করা হয়েছে। দেখো এই যে একটা আছে সেটা কি করা হয়েছে, এটা কিন্তু তোমার হচ্ছে না বাদ দেওয়া হয়েছে 104তম সংবিধান সংশোধনের মাধ্যমে। এখন কিন্তু বর্তমানে প্রত্যেকটা মেম্বারকে, লোকসভার মেম্বারকে কিন্তু ইলেক্ট করা হয়ে থাকে, কিন্তু আগে কিন্তু 2জন অ্যাংলো ইন্ডিয়ানকে কি করা হতো, 2জন অ্যাংলো ইন্ডিয়ানকে কিন্তু অ্যাপয়েন্ট করা যেত, যেটা কিন্তু 104তম সংবিধান সংশোধনের মাধ্যমে কি করা হয়েছে, সম্পূর্ণ কিন্তু বাদ দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভাকরা নাঙ্গাল এই যে বাঁধটি সেটা কোন নদীর ওপর নির্মিত। আমরা প্রত্যেকেই জানি এটা কিন্তু যে শতদ্রু নদী বা সুতলেজ তার ওপর কিন্তু এই ভাকরা নাঙ্গাল নির্মিত, ঠিক আছে। ভাকরা নাঙ্গাল বাঁধটা নির্মিত। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আধুনিক মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয়। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দেখো, সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে গুটেনবার্গ। গুটেনবার্গের ছাপাখানা আমরা জানি। তো আধুনিক কিন্তু যে মুদ্রণ শিল্প বা ছাপাখানার জনক কিন্তু বলা হয়ে থাকে গুটেনবার্গকে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে ভারতের কোন শহরকে পিঙ্ক সিটি বলা হয়। তো কম্পারেটিভলি অনেক সোজা কোশ্চেন, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে জয়পুর। আচ্ছা উদয়পুরকে কি বলা হয়ে থাকে, তো মনে রাখতে হবে উদয়পুরকে কিন্তু লেক সিটি বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখব আজকে লাস্ট প্রশ্ন, যে আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি স্নেলস ল কিসের সাথে সম্পর্কযুক্ত। তো এটা কিন্তু প্রতিসরণ, যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে কিন্তু আমরা বলে থাকি রিফ্র্যাকশন। তো রিফ্র্যাকশনের সাথে কিন্তু সম্পর্কযুক্ত, ঠিক আছে। তো আজকে এই অবধি ছিল। আউট অফ 30 কার কত স্কোর হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। একদম কিন্তু তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা আসা পর্যন্ত অনগোয়িং পরীক্ষা চলাকালীন সময়ও কিন্তু তোমাদের এই মক টেস্টগুলো করানো হবে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আর একটা লাইকের মাধ্যমে জানাবে। যেহেতু আমার মনে হয় যে তোমরা রেলের এই যে পরীক্ষাগুলো, স্পেশালি যে গ্রুপ ডির পরীক্ষাটা আছে, সেই গ্রুপ ডির পরীক্ষাটা নিয়ে একটু বেশি উদাসীন হয়ে পড়েছে। কিন্তু আমি তোমাদেরকে বারবার করে বলবো যে তোমরা যদি এখন থেকে তোমাদের প্রিপারেশনটা শুরু না করো, এত ভাস্ট সিলেবাস, যেখানে কিন্তু সায়েন্সের ওপরে আলাদা করে 25 মার্কস দিয়ে দিয়েছে, যেটাকে কিন্তু তোমাকে 25-এর মধ্যে 22 থেকে 23 পেতেই হবে, তা না হলে কিন্তু কনফার্ম চাকরিটা হবে না। তার কারণ তোমরা আগের বছর কিন্তু জিকের লেভেলটা দেখতে পেরেছো, যে জিকে কী লেভেলে জিজ্ঞাসা করা হয়েছে, সেখানে কিন্তু জিকের থেকেও কারেন্ট অ্যাফেয়ার্সের পরিমাণ বেশি। কিছু কিছু অ্যাসপিরেন্টের কিন্তু জিকেতে 20টার মধ্যে 20টাই কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে, আর সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এতটাই খটোমটো যে সেটা কিন্তু মানে একদম চুলচেরা বিশ্লেষণ করে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেওয়া হয়। তো সেক্ষেত্রে চাকরি পাওয়ার জন্য কিন্তু তোমাদের এই সায়েন্সের ওপরে অনেক বেশি ফোকাস করতে হবে। আমার চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন রেলের গ্রুপ ডির ওপরে সায়েন্সের জন্য ক্লাস আপলোড করা হচ্ছে। ইভেন কিন্তু 2025 সালের পরীক্ষার জন্য কিন্তু আমি প্রচুর সায়েন্সের ক্লাস করিয়েছিলাম, সেগুলোতে তোমাদের প্রচুর রেসপন্স ছিল। আমি
জানি না কেন তোমাদের এখন বর্তমানে সেই রেসপন্সটা আমি দেখতে পাচ্ছি না। হতেই পারে যেহেতু পরীক্ষার ফর্ম ফিল আপ সবে সবে শুরু হয়েছে, মানে সবে সবে শেষ হয়েছে, আর তোমরা এখন হয়তো এইটা নিয়ে উদাসীন, বা তোমার হচ্ছে যে এনটিপিসি যে আন্ডার গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েটের জন্য করছো, তাহলে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অ্যাটলিস্ট কোনো একটা কিছুতে মন দিয়ে লেগে পড়ে থাকো। তা না হলে কিন্তু সামনে আরও অনেক বেশি পরীক্ষার মানে স্কারসিটি তোমরা দেখতে পাবে, পরীক্ষার অভাব কিন্তু দেখতে পাবে। রেল যেহেতু প্রত্যেক বছর কিছু না কিছু বের করছে, হট করে যদি থমকে যায় তাহলে কিন্তু অনেক বেশি চাপ হয়ে যাবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, একটা লাইকের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।